এল ক্লাসিকো শুধু দুই ক্লাবের মুখোমুখি হওয়া নয়, এটা দুই শহরের দ্বন্দ্ব, দুই সংস্কৃতির সংঘর্ষ। ফুটবলের মাঠে যেন ইতিহাস, রাজনীতি আর আবেগ একসঙ্গে বিস্ফোরিত হয়। এটা বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ নয়, এটা কাতালোনিয়া বনাম স্পেন। 1902 সালে জন্ম নেয় রিয়াল মাদ্রিদ আর 1899 সালে বার্সেলোনা। প্রথম দিকে দুই ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি আর এর পরিচয় এই খেলাকে দেয় ভিন্ন এক মাত্রা। বার্সেলোনা শুধু একটা ক্লাব না, এটা কাতালান আত্মার প্রতীক। স্পেনের স্বৈরাচারী শাসক জেনারেল ফ্রাঙ্কোর সময় কাতালান ভাষা, সংস্কৃতি সব কিছুর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল দমন নীতি। তখন মানুষ আশ্রয় নিয়েছিল ক্লাবের কাছে, ক্যাম্প নু হয়ে উঠেছিল পুঁজিবাদের মঞ্চ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ, তারা হয়ে উঠেছিল রাষ্ট্রের ক্লাব। জেনারেল ফ্রাঙ্কো বুঝেছিলেন ফুটবল কেবল খেলা নয়, এটা একটা প্রভাব বিস্তারের হাতিয়ার। তাই রিয়াল মাদ্রিদকে বানানো হয় স্পেনের গর্ব, এক জাতীয় প্রতীক। অন্যান্য ক্লাব যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার সাইন করতে পারত না, সেখানে রিয়াল মাদ্রিদের জন্য বিশেষ অনুমতি দেওয়া হতো। দি স্টেফানোর ট্রান্সফার সাগা এর সবচেয়ে বড় প্রমাণ। বার্সেলোনা দি স্টেফানোর সঙ্গে আগেই চুক্তি করেছিল, কিন্তু রাজনীতি ঢুকে পড়ে খেলায়। ফ্রাঙ্কের শাসনে থাকা স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনার চুক্তিকে বাতিল ঘোষণা করে। অবশেষে ডি স্টেফানো রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেন। এর পরবর্তী বছরগুলিতে রিয়াল মাদ্রিদ ইউরোপকে ডমিনেট করে। তারা 5টি ইউসিএল জেতে। এই সময় 1943 সালে কোপা দেল রেতে রিয়ালের বিরুদ্ধে সেমিফাইনালে বার্সা প্রথম লেগে 3-0 গোলে জিতে। কিন্তু দ্বিতীয় লেগের আগে বার্সার খেলোয়াড়দের উপর ফ্রাঙ্কোর আর্মি ড্রেসিং রুমে ঢুকে তাদের হারার হুমকি দেয়। যদি তারা এই ম্যাচ না হারে, তাদের গুলি করা হবে। ফলেই বার্সার প্লেয়াররা ভয়ে ছিল এবং ফলাফলস্বরূপ তারা ম্যাচটি 11-1 গোলে হারে। এটা ছিল মাঠে নয়, বরং মাঠের বাইরে জেতা এক ম্যাচ। জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যু হয়, আর তারপরই শুরু হয় স্পেনের গণতান্ত্রিক উত্তরণ। রিয়াল মাদ্রিদের উপরে যে রাষ্ট্রীয় সুবিধা এক সময় ছিল, তা ধীরে ধীরে কমে আসে। বার্সেলোনা আবার নিজের কাতালান পরিচয়কে জোরালোভাবে প্রকাশ করে। মেসকুয়েন ক্লাব, বা একটি ক্লাবের চেয়ে বেশি। 70-এর দশকে বার্সেলোনায় আসেন ডাচ কিংবদন্তি ক্রুইফ। তার ফুটবলে শুধু পাস আর গোল ছিল না, ছিল একটা দার্শনিক বিপ্লব। তিনি শুধু খেলোয়াড় নয়, একজন চিন্তাবিদ। 1974 সালে রিয়ালের বিপক্ষে 5-0 গোলের ঐতিহাসিক জয়, সেটা ছিল কাতালান জাতির আত্মবিশ্বাসের পুনর্জন্ম। পরবর্তী সময়ে তিনি বার্সার কোচ হয়ে গড়ে তোলেন স্বপ্নের একটি টিম, যার ভিত্তিতে গড়ে ওঠে ভবিষ্যতের টিকি-টাকা ফুটবল। বর্তমান সময়ে পৃথিবীতে যে টিকি-টাকা ফুটবলের ফিলোসফিতে খেলা হয়, এর জনক ছিলেন জোহান ক্রুইফ। পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদ তৈরি করল গ্যালাক্টিকোস। রিয়াল মাদ্রিদে ডেভিড বেকহ্যাম, রোনালদো, জিদান, লুইস ফিগো আরও বড় বড় তারকা ফুটবলার যোগ দিল। বার্সেলোনা তাদের লামাসিয়া একাডেমি থেকে তুলে নিয়ে আনলো জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, মেসি। এল ক্লাসিকো হয়ে উঠল শুধু ম্যাচের লড়াই নয়, দুইটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। টাকায় কেনা তারকা বনাম লামাসিয়ার প্রতিভা। 2009 থেকে 2018 এই সময়টা এল ক্লাসিকো পায় ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর রাইভেলরি। মেসি বনাম রোনালদো, একদিকে নিখুঁত প্রতিভা, অন্যদিকে অতিমানবীয় পরিশ্রম। কাতালান তরুণ মেসি বার্সার ফুটবল দর্শনের প্রতীক, অন্যদিকে রিয়াল মাদ্রিদের আধুনিক সাম্রাজ্যের মুখ, গোল মেশিন রোনালদো। এল ক্লাসিকো কখনোই শুধু ফুটবল খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সময় বদলায়, খেলোয়াড় আসে যায়, কিন্তু এল ক্লাসিকো থেকে যায় চিরন্তন। কারণ এটা শুধু গোল বা শিরোপার জন্য নয়, এটা ইতিহাসের প্রতিশোধ, সংস্কৃতির সংঘর্ষ এবং আবেগের অভিপ্রায়। এটাই এল ক্লাসিকো।